হিজবুল্লাহ রকেটে বিধ্বস্ত ইসরায়েলের উত্তরাঞ্চল, যুদ্ধের জন্য প্রস্তুত তেহরান, হুঁশিয়ারি ইরানের। সুযোগের সঠিক ব্যবহার করল দিল্লি, ডলারের কাছে কি হার মানল মালদ্বীপের ভারত বিরোধিতা? ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভে উত্তাল পাকিস্তান, চলছে দফায় দফায় সংঘর্ষ। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। হিজবুল্লাহর দফায় দফায় রকেট হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলের দুইটি শহর। হিজবুল্লাহর রকেটের কাছে কোনোভাবেই কাজে আসছে না ইসরায়েলের শক্তিশালী মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। হামলা আরও জোরালো করার ঘোষণা দিয়ে হিজবুল্লাহর হুমকি, গাজায় যুদ্ধবিরতি না হওয়া পর্যন্ত চলবে এই হামলা। আর ইসরায়েলের সাথে যুদ্ধের জন্য ইরান পুরোপুরি প্রস্তুত আছে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী। এমন পরিস্থিতিতে ইসরায়েল সত্যিকারের বিপদে আছে বলে সতর্ক করে দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা CIA। ডেস্ক রিপোর্টে আরও জানাচ্ছেন রিফাত জামান। গেল ২০ বছরে এতটা ধ্বংসযজ্ঞ দেখেনি ইসরায়েলের উত্তরাঞ্চলের তৃতীয় বৃহত্তম শহর হাইফার অধিবাসীরা। হিজবুল্লাহর দফায় দফায় ১০০-র বেশি রকেট বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে এই শহরের বহু ঘরবাড়ি, আহত হয়েছে অনেকে। ইসরায়েলের অহংকারের প্রতীক শক্তিশালী মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম কোনো কাজেই আসেনি হিজবুল্লাহর হামলা ঠেকাতে। শুধু হাইফা নয়, হিজবুল্লাহর আঘাতে বিধ্বস্ত হয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলের আরেকটি শহর ক্রায়েব। গাজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এমন হামলা অব্যাহত রাখার হুমকি দিয়েছেন লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর উপপ্রধান শেখ নাইম কাশেম। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে, কিন্তু আমরা ভয় পাই না। যারাই অধিকার চায়, ইসরায়েল তাদের সবাইকে ধ্বংস করতে চায়। ইসরায়েল তার আশেপাশের সব দেশ ও জনগণকে তাদের নীতি ও আদেশের অধীন রাখতে চায়, কিন্তু এটা হবে না। আর ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের জন্য ইরান পুরোপুরি প্রস্তুত আছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগসি। ইরান মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও যুদ্ধ বাড়াতে চায় না। আমরা যুদ্ধে ভীত নই, আমরা সম্পূর্ণ প্রস্তুত। ইরান এই অঞ্চলের ফিলিস্তিন, লেবানন সহ সব সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীগুলোকে সহায়তা করবে। ইরান ফিলিস্তিনদের তাদের অধিকার ফিরে পেতে সাহায্য করছে এবং করবে। এমন পরিস্থিতিতে ইসরায়েল সত্যিকারের বিপদে আছে বলে সতর্ক করে দিয়েছেন মার্কিন গোয়েন্দা সংস্থা CIA এর প্রধান উইলিয়াম বার্নস। তিনি বলেন, ইরানের মিসাইল হামলার জবাব কিভাবে দিবে ইসরায়েল তা নিয়ে খুব সতর্কতার সাথে কাজ করতে হবে নেতানিয়াহু সরকারকে, নয়তো বড় ধরনের ভুল করার সম্ভাবনা থাকবে বলেও সতর্ক করে দিয়েছেন তিনি। তবে এসব সতর্কতাকে উপেক্ষা করেই রোজকার মতো মঙ্গলবারও লেবাননের রাজধানী বৈরুত সহ দেশটির উত্তরাঞ্চলে থাকা হিজবুল্লাহর ঘাঁটিগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। বৈরুতে প্রায় সবখানেই চলছে ইসরায়েলি বাহিনীর নৃশংস হত্যাযজ্ঞ। রিফাত জামান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে গাজায় হামলার ১ বছর পূর্তির দিনেও ৭৭ ফিলিস্তিনিকে হত্যা করল ইসরায়েলি বাহিনী। এই পরিস্থিতিতে নেতানিয়াহু বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সোমবার মধ্য গাজা, রাফা এবং বুরেইজ শরণার্থী শিবির সহ গাজার বিভিন্ন স্থানে বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এর মধ্যে বুরেইজ শরণার্থী শিবিরে ১২ জন ফিলিস্তিনি হত্যার শিকার হয়, আহত হয় ২৫ জন। গাজার একটি বাড়িতে আরও ৯ ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। দক্ষিণ গাজায় প্রাণ হারায় ১ ফিলিস্তিনি। এদিকে ইসরায়েলি হামলায় গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা প্রায় ৪২,০০০। লেবাননের হিজবুল্লাহ গোষ্ঠীর পাশাপাশি ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ২টি মিসাইল হামলা চালানোর দাবি করেছে। এসব হামলায় এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। গাজা ভূখণ্ডে ইসরায়েলের তীব্র আগ্রাসনের মাঝেই গেল ১ বছর ধরেই জীবনের চরম ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে সেখানকার অ্যাম্বুলেন্স চালকরা। প্রায় ২০ বছরের পুরনো ও ঝুঁকিপূর্ণ অ্যাম্বুলেন্স দিয়েই মানুষের জীবন বাঁচাতে দিন-রাত পরিশ্রম করছেন তারা। তবে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন সময় হামলার শিকারও হচ্ছেন এই চালকরা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গাজায় ইসরায়েলের গণহত্যা, নানা জায়গায় অতর্কিত আক্রমণ ও ধ্বংসযজ্ঞ এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে ব্যাপক সাহসিকতার সাথেই কাজ করে যাচ্ছে গাজার অ্যাম্বুলেন্স চালকরা। মানুষের জীবন বাঁচাতে দিনরাত পরিশ্রম করছেন তারা। তবে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন সময় হামলার শিকারও হয়েছেন এসব চালক। বেশিরভাগ সময়ই হামলাগুলো মাঝারি থেকে মারাত্মক আকারে চালানো হতো।
গাজায় ইসরায়েলি বাহিনীর অতর্কিত হামলার কারণে বেশিরভাগ রাস্তাই ধ্বংস হয়ে গেছে। এসব রাস্তায় চলাচলের সময় নানা সমস্যার সম্মুখীন হন এই চালকরা। যেসব অ্যাম্বুলেন্স তারা চালান সেগুলো বেশ পুরনো মডেলের। আয়ুব নামে এক অ্যাম্বুলেন্স চালক জানিয়েছেন, সম্ভবত 18 নভেম্বরের দিকে আল আমানি এলাকা থেকে তিনি একটি জরুরি ফোন কল পেয়েছিলেন। ওই এলাকায় আক্রমণ হয়েছিল। তিনি সেখানে গিয়ে দেখতে পান তার দাদার বাড়িতে হামলা হয়েছে। তার বাবা মা, ভাই বোন এবং তার স্ত্রী বাড়ির ভেতরেই ছিলেন। সকলেই আহত হয়েছিলেন। আয়ুব আরও জানান যে অ্যাম্বুলেন্সটি তিনি চালান সেটি প্রায় 20 বছরের পুরনো এবং ঝুঁকিপূর্ণ একটি অ্যাম্বুলেন্স। এইসব অ্যাম্বুলেন্সেও ইসরায়েলি বাহিনীর হামলা চলত। তাদের মোট 3টি অ্যাম্বুলেন্স এখন প্রায় অকার্যকর। আয়ুব বলছেন, তারা যেসব অ্যাম্বুলেন্স চালান এগুলো 2001 সালে বানানো। আন্তর্জাতিক নিয়মানুযায়ী প্রতিটি অ্যাম্বুলেন্স কমপক্ষে 5 বছর চালানো যায়। ফলে 2001 সালে বানানো মডেলের সময়সীমা 2006 সালেই শেষ হয়ে গেছে। তবে তারা এই যানবাহনের উপরই নির্ভরশীল, কারণ তাদের সংগ্রহে খুব কম অ্যাম্বুলেন্স রয়েছে। এই চালকরা সবসময় ভালো একটি অ্যাম্বুলেন্সের সংকট অনুভব করেন। ওদিকে পর্যাপ্ত ফুয়েল না থাকায়ও হামলার শিকার এলাকাগুলোতে সময়মতো তারা পৌঁছতে পারেন না। আয়ুব বলেন, এর কারণে অনেক আহত ব্যক্তি মৃত্যুর মুখে ঢলে পড়েন। গাজার উত্তরাঞ্চল ও গাজা শহর থেকে বেশিরভাগ যানবাহন মেরামতকারীরা দক্ষিণাঞ্চলে চলে যাওয়ায় সংকট আরও বৃদ্ধি পেয়েছে। এছাড়া বেশ কিছু মেরামতের দোকান ধ্বংস করে দিয়েছে ইসরায়েলি বাহিনী। ইফাত জাহান, বাংলা ভিশন। ভারতে বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিজেপি হরিয়ানায় টানা তৃতীয় মেয়াদে ক্ষমতা নিশ্চিত করলেও হোঁচট খেয়েছে জম্মু ও কাশ্মীরে। সেখানে বিজয়ী হয়েছে ইন্ডিয়া জোটের শরিক কংগ্রেস ও ন্যাশনাল কনফারেন্স। হরিয়ানা আর জম্মু ও কাশ্মীরে 90টি করে আসন থাকায় সরকার গঠনের জন্য ন্যূনতম 46টি আসনে জয়ের দরকার ছিল। 3 দফা ভোটাভুটির পর জম্মু ও কাশ্মীরে রবিবার সকাল থেকে গণনা শুরু হলে দিন শেষে 49 আসনে জয় নিশ্চিত করে ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস জোট। 29টি আসনে জয় পেয়েছে বিজেপি। নওশেরা আসনে হেরেছেন রাজ্যের বিজেপি সভাপতি রবীন্দ্র রায়না। সংবিধানের 370 ধারা বিলুপ্ত করে জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা ছিনিয়ে নেওয়ার পর এবারই প্রথম বিধানসভা নির্বাচন হয়েছে সেখানে। ওমর আবদুল্লাহকেই মুখ্যমন্ত্রী করা হবে বলে জানিয়েছেন ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লাহ। গন্ডেরবাল ও বাদগাম আসনে ন্যাশনাল কনফারেন্স নেতা সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ জয়ের সুবাতাস পেলেও বেলা বাড়লে অপর 2টি আসনে পরাজয় স্বীকার করেন পিপলস ডেমোক্রেটিক পার্টি পিডিপি নেত্রী সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির মেয়ে ইলতিজা মুফতি। 1999 সালে দল গঠনের পর এবারই প্রথম সবচেয়ে বাজে ফল করেছে মেহবুবা মুফতির পিডিপি। এর জন্য 10 বছর আগে বিজেপির সাথে পিডিপির জোট গড়ার ইতিহাসকে দুষছেন বিশ্লেষকরা। অন্যদিকে হরিয়ানার গণনা শেষে 48টি আসনে বিজেপি আর কংগ্রেস 37টি আসনে জয় নিশ্চিত করেছে। এবছর পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন মার্কিন বিজ্ঞানী জন জে হপফিল্ড ও কানাডিয়ান বিজ্ঞানী জেফ্রি ই হিন্টন। কৃত্রিম নিউরাল নেটওয়ার্কের মাধ্যমে মেশিন লার্নিং সম্ভব করায় গুরুত্বপূর্ণ আবিষ্কার ও উদ্ভাবনের অবদান রেখেছেন হপফিল্ড ও হিন্টন। তাদের এই গবেষণা মেশিন লার্নিং ও এআই আর কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এই গবেষণার শুরুটা হয় 1980 দশকে। রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্স জানিয়েছে, এই দুজন বিজ্ঞানী পদার্থবিদ্যা ব্যবহার করে এমন পদ্ধতি আবিষ্কার করেছেন যা আজকের মেশিন লার্নিং এর ভিত্তি স্থাপন করেছিল। এর মধ্যে হপফিল্ড এমন কাঠামো তৈরি করেছেন যা তথ্য সংরক্ষণ ও পুনর্গঠন করতে পারে। আর এআই গডফাদার হিসেবে পরিচিত হিন্টনের আবিষ্কৃত পদ্ধতিটি স্বাধীনভাবে তথ্যের বৈশিষ্ট্য খুঁজে বের করতে পারে, যা বর্তমান বিশ্বে ব্যবহৃত বৃহৎ কৃত্রিম নিউরাল নেটওয়ার্কে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পুরস্কার হিসেবে 1,10,00,000 সুইডিশ ক্রোনার বা 11 লাখ মার্কিন ডলার ভাগ করে নেবেন জন জে হপফিল্ড ও জেফ্রি ই হিন্টন। বিক্ষোভে উত্তাল পাকিস্তান। দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে রাজধানী ইসলামাবাদ সহ বিভিন্ন শহরে আন্দোলনে হাজারো সমর্থক। বিক্ষোভ ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে পাকিস্তান সরকার। পুলিশ এবং আন্দোলনকারীদের মধ্যে দফায় দফায় ঘটছে সংঘর্ষ। বিক্ষোভের কারণে ইমরান খান ও দলটির নেতাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাসবাদের মামলা করেছে পুলিশ। তাতেও দমিয়ে রাখা যাচ্ছে না বিক্ষোভকারীদের। বিস্তারিত শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্টে। দাবি একটাই, পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তি। আর এ দাবিতেই পাকিস্তান জুড়ে ব্যাপক বিক্ষোভ করছে তার দল পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই সমর্থকরা। রাজধানী ইসলামাবাদ সহ বিভিন্ন শহরের মোড়ে মোড়ে অবস্থান নিয়ে আন্দোলন করছে তারা। আন্দোলনকারীদের ঠেকাতে রাজপথে মোতায়েন করা হয়েছে পুলিশ। টিয়ার শেল ছড়ে ছত্রভঙ্গ করা হচ্ছে আন্দোলনকারীদের। কোথাও কোথাও সংঘর্ষ ঘটছে, চলছে ধরপাকড়। তাতেও অটল ইমরান সমর্থকরা।
সোমবার এক বৈঠকে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় পিটিআই নেতারা। বলেন ইমরান খানের নির্দেশে দলের সব সিদ্ধান্ত বাস্তবায়নের চেষ্টা চলছে। নেতাকর্মীদের অভিযোগ, শান্তিপূর্ণ আন্দোলনে বাধা দিচ্ছে পুলিশ। নেতাকর্মীদের আটক করে ইমরানের মুক্তি ঠেকিয়ে রাখা যাবে না। পিটিআই সমর্থকরা ইমরানের মুক্তি না হওয়া পর্যন্ত রাজপথে থাকার প্রতিশ্রুতি দিয়েছে। সরকার পক্ষের অভিযোগ, বিক্ষোভের নামে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে পিটিআইয়ের সমর্থকরা। তাদের কাছে ভারী অস্ত্র পাওয়ার অভিযোগও তোলে পুলিশ। এরই মধ্যে ইসলামাবাদের বিভিন্ন জায়গা থেকে বহু বিক্ষোভকারীকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে পাকিস্তানি নাগরিকের পাশাপাশি আফগান নাগরিকও রয়েছে, যাদের বেশিরভাগেরই বৈধ কাগজপত্র নেই। এদিকে ইসলামাবাদে বিক্ষোভের কারণে ইমরান খান ও দলটির বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। রাষ্ট্রদ্রোহ ও সন্ত্রাসবাদের অভিযোগে এসব মামলা করা হয়। পুলিশ দাবি করেছে কারাগারে থেকেই দলের নেতাকর্মীদের রাষ্ট্রের বিরুদ্ধে উস্কে দিচ্ছেন ইমরান খান। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। চীনে জাতীয় দিবস উপলক্ষে ছুটির মৌসুমে সড়ক, জল ও আকাশপথে 200 কোটিরও বেশি যাত্রী চলাচল করেছে। কেবল সড়ক পথেই 108 কোটি যাত্রী চলাচল করেছে বলে জানিয়েছে দেশটির পরিবহন মন্ত্রণালয়। করোনা মহামারীর আগের সময়ের চেয়েও এবছর অনেক বেশি যাত্রী চলাচল করছে বলে জানিয়েছে তারা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। জাতীয় দিবস উপলক্ষে 1 অক্টোবর থেকে 7 অক্টোবর পর্যন্ত ছুটির মৌসুম থাকে চীনে। গোল্ডেন উইক খ্যাত এই মৌসুমে দেশটির সড়ক, জল ও আকাশপথে দেখা যায় যাত্রীদের উপচে পড়া ভিড়। এবছর তা আরও বেড়েছে। দীর্ঘ ছুটি থাকায় এই সময়ে পরিবার পরিজনের সঙ্গে দেখা সাক্ষাৎ করা ছাড়াও ভ্রমণে বের হয় মানুষ। পুরো দেশ জুড়ে বিরাজ করে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশ। সোমবার শেষ হয়েছে এবারের ছুটির মৌসুম। মঙ্গলবার এক বিবৃতিতে চীনের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, এবছর এই মৌসুমে সড়ক, জল ও আকাশপথ মিলিয়ে প্রায় 2.008 বিলিয়ন যাত্রী চলাচল করেছে, যা আগের বছরের একই সময়ের দৈনিক গড়ের তুলনায় 4.1% বেশি। মন্ত্রণালয় জানায়, সোমবার কেবল রেলপথেই 19.86 মিলিয়ন যাত্রী চলাচল করেছে। এদিন যাত্রীর চাপ সামাল দিতে অতিরিক্ত 1705টি ট্রেন সংযুক্ত করা হয়। পরিসংখ্যান বলছে, ছুটির মৌসুম ঘিরে 29 সেপ্টেম্বর থেকে শুরু করে 7 দিন দৈনিক 17 মিলিয়নের বেশি যাত্রী রেলপথে চলাচল করে। এর মাঝে 1 অক্টোবর যাত্রীর চাপ ছিল সবচেয়ে বেশি। মন্ত্রণালয় জানিয়েছে, ছুটির 7 দিনে সবচেয়ে বেশি যাত্রী চলাচল করেছে সড়ক পথে। এ সংখ্যা ছিল প্রায় 1.85 বিলিয়ন। গত বছরের একই সময়ের দৈনিক গড়ের তুলনায়, যা 3.9% বেশি। সড়কে ব্যক্তিগত গাড়িতে চলাচল 80% বেশি ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। অন্যদিকে এ মৌসুমে আকাশপথে চলাচল করেছে 16.121 মিলিয়ন যাত্রী, অর্থাৎ দৈনিক গড়ে 2.303 মিলিয়ন। এই সংখ্যা 2023 সালের একই সময়ের দৈনিক গড়ের তুলনায় 11.3% বেশি। হিজল জোবায়ের, বাংলা ভিশন। এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।